গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী যে বোয়িং 787 ড্রিম লাইনার এই যে প্লেনটি ক্র্যাশ হয়ে গেল, তাতে 242 জন মেম্বার তারা ছিলেন এবং ক্রু মেম্বারদের সমেত নিয়েই 242 জন যাত্রী ওই প্লেনে লন্ডনমুখী হয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মাত্র কয়েক মিনিটেই এই সমস্ত মানুষের স্বপ্ন প্রায় ভঙ্গ হয়ে গেল। এবং এই দুর্ঘটনাকে ব্যক্ত করার মতো কোনো ভাষাই বলা উচিত হয় বলে মনে হচ্ছে না। তবে যারা এই দুর্ঘটনায় নিহতদের সমবেদনা জানানোর মতো বা তাদের পরিবারকে সমবেদনা জানানোর মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, যেন তাদের সকলের আত্মার শান্তি দেন। এর থেকে হয়তো আমাদের আর বেশি কিছু করার নেই। তবে ভাগ্যের কাছে অনেক সময় মানুষকে হার মানতে হয়। এবং দেখুন, ওই 242 জন মেম্বারের মধ্যে মাত্র একজন, যে ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ, যে ব্যক্তি কিন্তু গড গিফটেড লাইফ নিয়ে ফিরে এসেছেন, তাকে আজ আমরা সংবাদ মাধ্যমের চ্যানেলেই দেখেছি। এবং তাকে একটা জার্নালিস্টকে ছোট একটা ইন্টারভিউ দিতে দেখেছি। এবং তিনি হসপিটালের বিছানাতে শুয়েই তিনি দিয়েছেন। এবং তাকেও আমরা আমাদের এই সাধারণ মানুষের তরফ থেকে তাকে সমবেদনা আমরা জানাই, বা তার যে বেঁচে ফিরে আসা, তার জন্য ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ আমরা সকলেই, যে একজনকেও অন্তত বাঁচিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, এই ব্যক্তির মতোই যদি সকলেই বাঁচত, তাহলে হয়তো আজকে আমরা সত্যি কিছুটা হলেও মনের দিক থেকে শান্তি পেতাম। কিন্তু না, সেটা তো হয়নি। আর এটা আমাদের হাতেও নেই, কিছু করাও আমরা থাকলেও করতে পারবো না। তবে আমার কাছে বক্তব্য হচ্ছে যে, এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্রের রহস্য লুকিয়ে আছে? কারণ এটাকে যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই। এ থেকে অনেকেরই অনেক মতামত ভেসে আসবে বা উঠে আসবে, তার মধ্যেও তবু কিছু কথা না বললেই নয়। দেখুন, এই যে বোয়িং 787 ড্রিম লাইনার, এটি কিন্তু বোয়িং যে কোম্পানি, এটি কিন্তু আমাদের ভারতীয় কোম্পানি নয়, এটি হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, যারা এয়ারক্রাফট বা প্লেন যারা তৈরি করেন। এ একটা বিশাল বড় কোম্পানি। এবং এটি আমাদের ভারতে টাটা এয়ার ইন্ডিয়া যে আছে না, তারই তত্ত্বাবধানে তাকে পরিচালনা করা হয় এই ভারতে। এবং এই ভারত থেকে বা গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন যে শুধু 7,000 কিলোমিটার রাস্তা তিনি পাড়ি দেবে বলে আকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এটাই যে তার শেষ রওনা হবে সেটা কেই বা জানতো বলুন। তবে এর পিছনে অনেকেই অনেক কিছু কারণ কিন্তু বলার চেষ্টা করছে। হয়তো বলছেন যে বড় কোনো পাখির ধাক্কায় নাকি যে ফুয়েল ট্যাঙ্ক ছিল বা ইঞ্জিনের ধাক্কা লাগার কারণেই হয়তো এই প্লেন ক্র্যাশ হয়ে যায়। তবে বন্ধু, সেটা কি শুধুই মাত্র এটাই কারণ, নাকি এর পিছনে আরও কোনো রহস্যর দানা বাঁধছে, সেটা হয়তো আমরা এখন বলতে পারবো না। এটা আমরা সবই হয়তো কিংবা কিন্তু এই সব দ্বারাই বলতে পারবো। আর সেটাই আমি বলার চেষ্টা করছি, যে এর পিছনে কোনো কিছু কারণ লুকিয়ে আছে কি না। এটা যে হয়েছে সেটাই এই দুর্ঘটনা, মানে এই যে ঘটনার কারণেই বা
নিছক কোনো দুষ্কৃতির পরিকল্পনার কারণেই যেটা ঘটেছে এটাও হয়তো আমরা শিওর নয়, তবু কিছুটা না বললেও নয়। যদি এটাও তো হতে পারে যে কোনো মানুষের হয়তো পূর্ব পরিকল্পিত বা কেউ আমাদের ওপর রাগ মেটানোর চেষ্টা করেছে, তারই কোনো হয়তো কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে দেখুন, যেটুকু আমরা তো আর কেউ প্লেন বিশেষজ্ঞ নই, যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম থেকে জেনেছি তারই কারণে আমরা বলছি বিষয়গুলো। কারণ হচ্ছে দেখুন, বলছে নাকি যে প্লেনের যে ফুয়েল ট্যাঙ্ক থাকে সেটি প্লেনের ডান দিক বাঁ দিক অথবা সেন্টার পয়েন্টে এই ট্যাঙ্ক দেখা যায় বা থাকে। তবে এই ট্যাঙ্কগুলো যে তৈরি হয় বা ট্যাঙ্ক যখন একটা প্লেনের যে ফুয়েল ট্যাঙ্ক যখন তৈরি হচ্ছে, তাতে যে শুধু ফুয়েল থাকবে বা তার নির্দিষ্ট কোনো প্রোটোকল থাকবে না সেটাকে রক্ষা করার জন্য, সেটা কিন্তু নয়। এতে নাকি বলা হচ্ছে যে নাইট্রোজেন দ্বারা এই ফুয়েল ট্যাঙ্কটাকে সুরক্ষিত করা থাকে, যাতে কোনো প্রকার মানে প্রাথমিক পর্যায়ে এক্সপ্লোসিভ বা বিস্ফোটক দ্বারা বা বিস্ফোটককে নিবারণকারী হিসেবে রক্ষা করবে এই নাইট্রোজেন। তবে বিস্ফোটক বলতে যদি আপনি ভাবেন যে শুধুমাত্র কোনো বম বা এসব, তা কিন্তু নয়। যেটা হচ্ছে কোনো 4-5টা যৌগ অথবা কেমিক্যালকে মিলিয়ে বিস্ফোটক কিন্তু এটা বানানো যায় প্রাথমিক পর্যায়ে। তবে সেই কারণের জন্যই এই ফুয়েল ট্যাঙ্কগুলিকে একটা এই নাইট্রোজেন দ্বারা সেভ রাখার চেষ্টা করা হয়। মানে ফুয়েল ট্যাঙ্ক অথবা যে ইঞ্জিন, তার তো একটা যোগাযোগকারী মাধ্যম থাকে। ধরুন ওই ফুয়েল ট্যাঙ্কে হেভি মাত্রায় ফুয়েল ছিল বা তেল ছিল, কিন্তু সেই তেল আমরা সকলেই জানি ছোটোখাটো একটু বিষয়ে যে ওই তেল ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে হয় কোনো পাইপের দ্বারা বা সাকশন পাইপ যে থাকে সেই সাকশন পাইপের দ্বারা কিন্তু পৌঁছাতে হয়। ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিন পর্যন্ত যে তেল পৌঁছানোর যে রাস্তাটা, সেটা যদি কোনো প্রকারে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু যে তেলটা বা যে ফুয়েলটা ওই পাইপের মধ্যে যতটুকু থাকে সেটার দ্বারা নাকি প্রায় 700 ফুট পর্যন্ত উপরে যাওয়া যায় এবং 40 থেকে 45 সেকেন্ড পর্যন্ত প্লেনকে ওড়ানো যায়। কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে সেটা মানে ফুয়েল ট্যাঙ্কের যে ভাল্ব থাকে সেই ভাল্ব বন্ধ হওয়ার পর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু প্লেনটি ক্র্যাশ করে গেছে এবং বিল্ডিংয়ে ধাক্কা মেরে পুরো ব্লাস্ট হওয়ার মতো অবস্থা হয়েছে। তবে যে প্লেনে নাকি যে ক্রসফিট ভাল্ব হচ্ছে তেল আর ইঞ্জিনের মধ্যে ব্যালেন্স তৈরি করে। এবং দেখুন, আমি একটু আগেই বললাম যে সাকশনের যে তেল, যেটা প্লেনকে মাত্র 40 থেকে 45 সেকেন্ড পর্যন্ত উড়তে সাহায্য করে, এবং তারই মাধ্যমে এই প্লেনটা এই বোয়িং 787 ড্রিম লাইনার মাত্র 625 ফুট পর্যন্ত কিন্তু উড়তে পেরেছিল এবং 30 সেকেন্ডের মধ্যে। দুটো ইঞ্জিন ফেল হয়ে যাওয়া এটা কিন্তু কোনো ছোটো ব্যাপার নয় বন্ধু। এটা শোনা যাচ্ছে যে কোনো বড় পাখির ধাক্কায় হয়তো এই প্লেনটা এত বড় বিপর্যয় ঘটে গেছে। তবে যদি পাখির ধাক্কা হয়, যেটা শোনা যাচ্ছে যে শুধুমাত্র একটা ইঞ্জিন বিকল হতে পারে, কিন্তু দুটো ইঞ্জিন কিভাবে বিকল হয়ে যায়, এটা একটা কিন্তু ভাবাচ্ছে। একটু ভেবে দেখবেন। আমরা হয়তো এই বিষয়ে এত ওয়াকিবহল নয়, যতটুকু খবর সংগ্রহ করে বলার চেষ্টা হচ্ছে এখানে যে যদি পাখি একদিকে যদি ধাক্কাই মারে, তাহলে একটা ইঞ্জিন হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু একটা ইঞ্জিন তো ঠিক থাকবে, অন্তত এত বড় বিপদের হাত থেকে হয়তো বাঁচানো যেত। কিন্তু সেটা হয়নি। দুটো ইঞ্জিন নাকি পুরো স্টপ হয়ে গেছে এবং তারপরেই এত বড় বিপর্যয় ঘটে গেছে। এখানেই হয়তো রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। এবং ধরুন একটা প্লেন টেক অফ করার আগে যে গ্রাউন্ড টেকনিশিয়ানরা থাকে,
সেই গ্রাউন্ড টেকনিশিয়ানরা তারা ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক বা আরও পার্টস যেসব থাকে সেগুলো চেক করা হয়, বা এয়ার এয়ার প্রেসার যে ট্যাঙ্ক থাকে সেগুলো চেক হয়। কিন্তু সেগুলো যারা চেক করলো তাদের কি কোনো এখানে ত্রুটি ছিল, সেটাও কিন্তু ভাবাচ্ছে। এবং দেখুন আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা তো এগুলো অনেক কথাই বলছি, আর একটা বিষয় দেখুন, আজকে আমরা কিন্তু এই অপারেশন সিন্দুরের পর আমরা কিন্তু জানতে পেরেছি, সেটা হয়তো অনেকেই ভারতবাসী বা ভারতীয় নাগরিক জানতেন না, যে আমাদের ভারতের যে বড় বড় এয়ারপোর্ট আছে সেগুলো নাকি, যে একটা এয়ারপোর্টের যে কার্গো ডিপার্টমেন্ট থাকে, যেখানে মানে যাত্রীদের পণ্য লোড আনলোড বা সেটাকে কাট আপ করা, সেখানে নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া, এই ডিপার্টমেন্টগুলো নাকি তুর্কির এক কোম্পানি সেলভি তারাই কিন্তু এই কাজকর্মগুলো দেখতেন। কি রহস্যময় ব্যাপার দেখুন। এই অপারেশন সিন্দুরের পর যখন তুর্কি আর ভারত আমনে সামনে হয়ে গেল, দুজনের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে গেল, তারপরেই কিন্তু ভারতীয় সরকার নড়েচড়ে বসেছিল যে তুরস্কের কোনো কোম্পানিকে এই এয়ারপোর্টে যে কার্গো ডিপার্টমেন্টে যে মেনটেন্যান্স হয় তার কিন্তু কোনো কাজেই আর বহাল রাখা যাবে না। এবং তার জন্যই ভারত সরকার পুরোপুরিভাবে যাতে এদেরকে বন্ধ করে দেওয়া যায় তারই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছিল। এবং দেখুন ভারতের এই যে এয়ারপোর্টগুলিতে যে কার্গো হ্যান্ডেলিং সার্ভিস ছিল, সেটা অনেকটা কিন্তু লম্বা সময় ধরেই কিন্তু চলে আসছিল, মানে ওরা সার্ভিস দিত ভারতীয় এই এয়ারপোর্টগুলিকে বা এই কার্গো ডিপার্টমেন্টটাকে। তবে 15ই মে পর্যন্ত তুর্কির এই সমস্ত ডিপার্টমেন্টে থাকা যে সমস্ত কর্মচারী বা সেলভি যে কোম্পানি তারা যে মানে কাজকর্ম করছিল সেটাই কিন্তু স্থগিত করে দেওয়ার একটা নোটিশ জারি করে দেওয়া হয়। এবং এই 15ই মে নোটিশ জারি করার পর এই আহমেদাবাদেতেও যে তুর্কির যে কার্গো ডিপার্টমেন্টে লোক ছিল তারা কিন্তু তারা প্রায় বন্ধ করেই দেয়। তবে এই 15ই মে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তুর্কির এই সেলভি যে কোম্পানির যে কর্মচারীরা তারা কিন্তু গুজরাট আদালতে একটা মামলা কিন্তু শোনা যাচ্ছে দায়ের করেছিল। এবং সেই মামলাতে তারা এটাই বলেছিল যে যাতে তাদের ঘরে এই কাজের জন্য ছুট দেওয়া হয়, বা এই কাজগুলো তাদের জন্য বন্ধ না করে দেওয়া হয়, তারা যেন রিলিফ পায়, এই বন্ধের নোটিশ থেকে তারা যেন রিলিফ পেয়ে যায়, তারা যেন কাজকর্ম আবার আগের মতো করতে পারে। কিন্তু দেখুন 15ই মে পর্যন্ত এটা ছিল, হঠাৎ করে 20মে মানে 20ই মে গুজরাট হাইকোর্ট একটা রায় দেয়। এবং সেই রায়েতে হাইকোর্ট কিন্তু এটাই বলে যে না, সেলভি যেরকম কাজ বন্ধ রেখেছে বা সরকার যে নির্দেশ দিয়েছে সেটাই কিন্তু বহাল থাকবে, এবং সেটাই কিন্তু করেছে। কিন্তু তার সত্ত্বেও আরও যে 4-5টা এয়ারপোর্ট ভারতের ছিল সেখানে কিন্তু এই সেলভি কোম্পানির কর্মচারীরা তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত ছিল। তো এই যুক্ত থাকার পরেতে ভারতীয় যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি যে আমাদের স্টাফ বা একটা ইন্টেলিজেন্স দল বলা চলে ছোটোখাটো, তারা কিন্তু একটা সারপ্রাইজ ভিজিট করেছিল এই 4-5টা এয়ারপোর্টে, যেগুলোতে সেলভি কোম্পানির কর্মচারীরা তখনও পর্যন্ত কাজ কিন্তু চালিয়ে যাচ্ছিল। তো সেখানে গিয়ে যখন তারা কার্গো সেলে যখন তারা প্রবেশ করে বা কার্গো সেকশানে, ওই এয়ারপোর্টগুলোর কার্গো সেকশানে প্রবেশ করার পর তারা তাদের লক্ষ্যে আসে যে ওই কার্গো সেকশানেতে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক জাতীয় কোনো কেমিক্যাল ওখানে তারা কিন্তু বহাল তবিয়তে রাখা ছিল। এবং সেটা রাখার পর ভারতের যে এই ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি যে ফোর্স থাকে বা ওদের যে টিম ছিল, ইন্টেলিজেন্স টিম ছিল, তো সেই টিম কিন্তু তাদের ঘরে এটা
নিষিদ্ধ করে যে এই বিস্ফোরক বা এই এক্সপ্লোসিভগুলো কোনো রকম ভারত সরকার বা ভারতীয় এয়ারপোর্টের সুপারিশ ছাড়া এগুলো কিন্তু এখানে প্রবেশ করানো যাবে না। তারা কিন্তু স্টেট কার্ড বারণ করে দেয়। যখন ব্যুরো অফ সিভিল সিকিউরিটি যখন বারণ করে দেয়, তারপরেই কিন্তু একটা অন্য দিক থেকে একটা স্টেটমেন্ট শুরু হয়ে যায়। ভেবে দেখবেন কোথা থেকে কোথায় কানেকশান নিচ্ছে। তারপরেই কিন্তু জামাতে ইসলাম, আপনারা জানেন এই নামটার সাথে অনেকেই হয়তো শুনে থাকবেন বা কিছুটা হলেও পরিচিত থাকবেন, কারণ আপনারা জানেন এই জামাতে ইসলামের কার্যকলাপটা কী। এরা হচ্ছে একটা নিষিদ্ধ গোষ্ঠী, টেরোরিস্ট গোষ্ঠীর মতো। এদের কাজই হচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করা। এবং এই জামাতে ইসলাম এবং ইন্ডিয়ান পিপল অ্যান্ড সলিডারিটি উইথ প্যালেস্তাইন, এরা বয়কট শুরু করে দেয়। কাদের বিরুদ্ধে জানেন? টাটা গ্রুপের বিরুদ্ধে। যে এই টাটা কোম্পানিকে নাকি তারা বয়কট করতে চাইছে। তাদের কারণ হচ্ছে তারা বলতে চাইছে যে এই টাটা কোম্পানি নাকি ইসরায়েলের সাথে সংযোগ করে প্যালেস্তাইনের বুকে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে বা ইসরায়েলের মাধ্যমে অস্ত্র দিয়ে নাকি প্যালেস্তাইনে কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে, বা তাদের বক্তব্য টাটা গ্রুপের বিরুদ্ধে এটাই ছিল। এরপরে দেখুন প্রত্যেকটা ঘটনা কিন্তু কিভাবে কানেক্টেড হয়ে হয়ে আসছে। তারপরে দেখুন বলছে 10ই জুন নাকি যে শিখ ফর জাস্টিস গ্রুপ, যেটা টেরর গ্রুপ বলে আমরা জানি, যেটা কানাডায় বসে বসে ভারতকে ক্ষতি করার চেষ্টা করে, যে গুরুপদ সিং পান্নু, তারই পরিচালনায় তো এই শিখ ফর জাস্টিস গ্রুপ তারা কিন্তু মাথাচাড়া দেয়। এবং ভারতে অনেক কিছুই করেছে। যারা এই বিষয়গুলো জানেন তারা বুঝতে পারবেন কোন কোন আন্দোলনকে মাথাচাড়া দিয়েছিল, কী করতে চেয়েছিল, সেটা অনেকেই আমরা জানি কম বেশি। তারপরে দেখুন এই ব্যক্তি আমাদের ভারতের প্রাইম মিনিস্টারকে ধমকি পর্যন্ত দিয়ে দিলেন 10ই জুন, যে 15 থেকে 17ই জুন নাকি প্রাইম মিনিস্টার কানাডা যাওয়ার কথা, এবং সেখানে G7-এর বৈঠক আছে। সেই G7-এর বৈঠকের মাঝেই নাকি তার লাইফ থ্রেট দিচ্ছে তাকে, আমাদের ভারতীয় প্রাইম মিনিস্টারকে। এই শিখ ফর জাস্টিস গ্রুপ, যে এই গ্রুপের হেড বলা চলে পান্নু। তো এত কিছু কানেকশান, তারপরে এই পান্নুই গত বছর অক্টোবর থেকে এটাও ধমকি দিয়েছিলেন। এগুলো পরে পরে মানে অনেক সোশ্যাল মাধ্যম বা নিউজ মাধ্যম থেকে জানতে পারা যাচ্ছে যে গত বছরে অক্টোবর থেকে নাকি এই পান্নু ধমকি দিচ্ছিলেন যে এই এয়ার ইন্ডিয়ার প্লেনে কোনো ব্যক্তি না বসে, বা এই এয়ার ইন্ডিয়ার প্লেনকে যেন সকলে বয়কট করে, বা তারা এই প্লেনে না যাতায়াত করে। তো এবার আপনারাই ভাবুন যে ঘটনাটা কি এই প্লেন ক্র্যাশের সাথে কোনো কিছু বা মিল হচ্ছে? একটু ভেবে দেখবেন। এটাই যে হয়েছে আমি বলছি না, কিন্তু সন্দেহ করতে বাধ্য হতে হচ্ছে এত কিছু ঘটনাগুলোকে মিলিয়ে দেখার পর। তবে হ্যাঁ, এটাও কিন্তু দরকার আছে যে প্লেন টেক অফ করার আগে যে সমস্ত কর্মচারীরা ওই প্লেনকে চেক আপ করেছে তাদের সিসিটিভি ফুটেজ, এবং তারা চেক করার পর যে ফাইলে সই করেছে সেই ফাইলে কারা কারা সই করেছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তাদের ঘরে নিয়েও কিন্তু একটা অবশ্যই যাচ করা দরকার আছে। যেমন ধরুন যে ফুয়েল সাপ্লাই যে ভালভ আছে সেটাকে লাস্ট কে টাচ করেছে, এবং ফুয়েল সিস্টেমকে
কে চেক করে ওই ফাইলে সই করেছে, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু খতিয়ে দেখার বিষয় আছে। তবেই কিন্তু, এটাই যে শেষ কথা নয়, এখন অনেক কিছুই ইনভেস্টিগেশন বাকি আছে, সেটা হওয়ার পর হয়তো আমরা আরও অনেক কিছু জানতে পারবো পরে।